আপনার কি ডায়াবেটিস আছে? আর আপনি কি ডায়াবেটিসের জন্য ট্যাবলেট বা ইনসুলিন ব্যবহার করছেন? আর আপনি কি ফাস্টিং করতে চান? হয়তোবা রমজানের আপনি রোজা রাখতে চান, বা হয়তোবা হিন্দু হিসেবে আপনি একাদশী ব্রত রাখতে চান। যদি আপনি রং মেডিসিন রং টাইমে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফল বা রেজ করতে পারে। আবার যদি আপনি স্মার্টলি যদি আপনার মেডিসিন যদি আপনি ডোজ চেঞ্জ করতে পারছেন, তাহলে কিন্তু আপনার যে ফাস্টিং সেটা আনকমপ্লিকেটেড অ্যান্ড সেফ হবে। লাস্ট 20-25 বছর থেকে, যেহেতু আমি একজন কার্ডিওলজিস্ট অ্যান্ড মেডিসিনের ডক্টর, আমি অনেক পেশেন্টকে দেখেছি যাদের সুগার আছে, যারা ফাস্ট করছে, রমজানের ফাস্ট করছে বা একাদশীর ফাস্ট করছে। তো আমি জানি কিভাবে ফাস্টিং করলে আপনার এই যে ফাস্টিং শিডিউল সেটা আনকমপ্লিকেটেড হবে, আপনার ইমার্জেন্সিতে ভিজিট করতে হবে না, অ্যান্ড সেফ অ্যান্ড এফেক্টিভলি আপনি ফাস্ট করতে পারেন। তো আজ আমরা সেটা ডিসকাস করব যে কিভাবে আপনি আপনার ডায়াবেটিস মেডিসিন আপনি অ্যাডজাস্ট করবেন। সেটা ট্যাবলেট হতে পারে বা সেটা ইনসুলিন হতে পারে, কারণ মেডিসিন যদি আপনি অ্যাডজাস্ট না করছেন, তাহলে কিন্তু সেটা থেকে বিভিন্ন ডায়াবেটিক অ্যাকিউট কমপ্লিকেশন আপনার হতে পারে। তো আজ আমরা আলোচনা করব যে ফাস্টিং করলে আমাদের শরীরে কী কী চেঞ্জেস দেখা দিতে পারে, স্পেশালি লং ফাস্ট করলে, অ্যান্ড কেন মেডিসিন ডোজ চেঞ্জ করা ইম্পর্টেন্ট ডায়াবেটিক্সদের ক্ষেত্রে যখন ফাস্টিং কেউ করছেন। থার্ড, কোন মেডিসিন চেঞ্জ করা দরকার, কোন মেডিসিন চেঞ্জ না করলেও হবে, কতটুকু ডোজ চেঞ্জ করতে হবে, ইনসুলিন কী করে চেঞ্জ করতে হবে, ট্যাবলেট কী করে ডোজ চেঞ্জ করতে হবে। আর লাস্ট আমরা আলোচনা করব যে কিছু কিছু মিসকনসেপশন, কিছু কিছু ভ্রান্ত ধারণা যেটা লোকের আছে, যেটা অ্যাভয়েড করাটা ইম্পর্ট্যান্ট। তো আমাদের বডিতে যখন আমরা ফাস্ট করি কী কী চেঞ্জেস দেখা দেয়, স্পেশালি যখন কেউ রমজানের ফাস্ট করছেন, রোজা রাখছেন, তখন দীর্ঘ সময় খাবার ছাড়া বা জল ছাড়া থাকছেন। আর যখন রোজা ভাঙছেন, ইফতারি করছেন, তখন ইউজুয়ালি হেভি ফুড নিচ্ছেন বা কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার বা ফ্রাইড ফুড বেশি নিচ্ছেন, বা সকালবেলা খুব আর্লি সেহরি করছেন, বা কোনো কোনো সময় সেটা মিসও হচ্ছে, কখনো কখনো সেটা হেভিও হচ্ছে। তো এটার জন্য অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে, স্পেশালি যদি আপনি আপনার মর্নিংয়ের সুগার মেডিসিনের ডোজটা অ্যাডজাস্ট না করছেন, দুপুরবেলা পর্যন্ত আপনার কিন্তু ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফল করতে পারে, কারণ আপনার তখন শরীরে খাবার থাকে না, কিন্তু যেহেতু মর্নিংয়ের ডোজটা আপনি অ্যাডজাস্ট করছেন না ভালোভাবে, আপনার ব্লাড সুগার কিন্তু ডেঞ্জারাসলি ফল হতে পারে। তেমনই ইফতারিতে যদি আপনি অত্যধিক খাবার নিচ্ছেন বা বেশি শর্করা জাতীয় খাবার নিচ্ছেন, ফ্রাইড ফুড নিচ্ছেন বা জুস বা কোল্ড ড্রিঙ্ক নিচ্ছেন, আর মেডিসিন ডোজ যদি অ্যাডজাস্ট করছেন না, তাহলে আপনার ব্লাড সুগার তেমন অনেক রেইজ করতে পারে। তো দুদিকেই আপনার প্রবলেম হতে পারে, লো ব্লাড সুগারের প্রবলেম হতে পারে বা হাই ব্লাড সুগারেরও প্রবলেম হতে পারে। আর তার সঙ্গে অনেক বিভিন্ন কমপ্লিকেশনও হতে পারে যদি আপনি মেডিসিনের ডোজগুলি অ্যাডজাস্ট না করছেন। তার জন্য মেডিসিনের ডোজ অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক্সদের ক্ষেত্রে। তো মেডিসিন ডোজ যদি আপনি অ্যাডজাস্ট না করছেন, স্পেশালি সকালের মেডিসিনের ডোজ, তাহলে আপনার ডেঞ্জারাসলি লো ব্লাড সুগার হতে পারে আফটারনুন বা লেট আফটারনুন বা বিকেলবেলার দিকে। আর সেই লো ব্লাড সুগার থেকে আপনার বিভিন্ন সাইন্স অ্যান্ড সিমটম দেখা দিতে পারে, যেমন আপনার প্যালপিটেশন হতে পারে, আপনার হাত পা একটু কাঁপতে পারে, আপনার গিডিনেস হতে পারে, মাথা ঘুরতে পারে, কনফিউশন লাগতে পারে, বা অনেক ক্ষেত্রে যদি ব্লাড সুগার আরও ফল হয়, ডেঞ্জারাসলি যদি ফল হয়, কখনো কখনো আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন। তো তার জন্য এই মেডিসিন অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কেউ কেউ আবার মেডিসিন অ্যাডজাস্টমেন্ট এক্সেসিভলি করে নিচ্ছে, মেডিসিন খুব কমিয়ে দিচ্ছে, ভাবছে যদি মেডিসিনের ডোজ আমি না কমাই আমার তো ব্লাড সুগার কমে যাবে। আর এক্সেসিভলি ব্লাড সুগারের মেডিসিন কমিয়ে দিলেও সেটা কিন্তু আপনার কমপ্লিকেশন করতে পারে, কারণ খুব যদি আপনি কমিয়ে দেন, তাহলে আপনার ব্লাড সুগার ট্রিমেন্ডাসলি রেইজ করবে, খুব বেড়ে যাবে। সেটা থেকে আপনার ডিহাইড্রেশন হতে পারে, রক্তে আমাদের বডিতে যে জলের পরিমাণ সেটা কমে যেতে পারে, সেটা থেকে বিভিন্ন লাইফ থ্রেটেনিং মেডিকেল কন্ডিশন হতে পারে, যেটার নাম হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস। তো ব্লাড সুগার কমা যেমন ডেঞ্জারাস, ব্লাড সুগার ইনক্রিজ খুব রেজ করাটাও তেমন কিন্তু ডেঞ্জারাস। তো তার জন্য ব্লাড সুগারের মেডিসিন অ্যাডজাস্ট করাটা, ডোজ বা ইনক্রিজ বা ডিক্রিজ করাটা ইম্পর্ট্যান্ট, সেটা আপনার জানাটা ইম্পর্ট্যান্ট যদি আপনি ডায়াবেটিক হন বা আপনার যদি
ফাস্টিং করার ইচ্ছে থাকে বা ফাস্টিং যদি করছেন, তো তার জন্য ডায়াবেটিসের মেডিসিনের ডোজ অ্যাডজাস্টমেন্টটা কিন্তু অপশনাল না, এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে করতেই হবে যদি আপনি ফাস্টিং করছেন, যদি আপনার ডায়াবেটিস থাকে আপনি ওষুধ নিচ্ছেন। এটা বেসিক্যালি ডায়াবেটিসের মেডিসিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে ব্রিজ আপনার ফেইথ আর আপনার হেলথের মধ্যে। তো এটা অপশনাল না, এটা ম্যান্ডেটরি। তো কোন পেশেন্টের কতটুকু ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার আমরা অলরেডি ডিসকাস করলাম, যে ডায়াবেটিস থাকলে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, স্পেশালি যদি আপনি মেডিসিন ব্যবহার করছেন আর আপনি যদি ফাস্ট করছেন, তো তার জন্য ডায়াবেটিকদের ডোজ অ্যাডজাস্টমেন্ট খুব ইম্পর্টেন্ট। কিন্তু কতটুকু ডোজ অ্যাডজাস্ট করবেন, কি করবেন, কিভাবে করবেন, তো তার আগে আমাদের জানতে হবে ডায়াবেটিসের কী কী মেইন মেডিসিনস আমরা ব্যবহার করছি। তো তার মধ্যে কেউ কেউ আছে আমরা ডায়াবেটিসের জন্য মেটফরমিন জাতীয় ওষুধ ব্যবহার করছি, বা কেউ কেউ আমরা আছি যারা গ্লিপটিন নামের একটা ওষুধ আছে সেটা ব্যবহার করছি, যেটা মার্কেটে পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন সিটাগ্লিপটিন বা ভিল্ডাগ্লিপটিন বা টেনলিগ্লিপটিন। তো বিভিন্ন গ্লিপটিন নামের ওষুধ আছে বা মেটফরমিন টাইপের ওষুধ আছে। এই যে দুটো ওষুধ, যে গ্রুপের ওষুধ, ইউজুয়ালি এরা ব্লাড সুগার লো করছে না বা হাইপোগ্লাইসিমিয়া করার টেন্ডেন্সি একদম নগণ্য। তো এগুলো হচ্ছে বেসিক্যালি সেফ ওষুধ। তো এই দুটো গ্রুপের ড্রাগ যদি আপনি নিচ্ছেন তাহলে সেই ডোজ অ্যাডজাস্টমেন্টের আপনার ততটুকু দরকার নেই। যদি আপনি দিনে একবার নিচ্ছেন তাহলে সেটা আপনি সন্ধেবেলা আপনার ইফতারির সঙ্গে নিন, বা যদি আপনি দিনে দুবার নিচ্ছেন তাহলে একবার ইফতারিতে নিন, একবার সেহরিতে আপনি নিন। ডোজ অ্যাডজাস্টমেন্টের আপনার ততটুকু দরকার নেই, কারণ এগুলোর ব্লাড সুগার ডিক্রিজ করে না ইউজুয়ালি। নেক্সট গ্রুপ অফ ড্রাগ হচ্ছে সালফোনিলুরিয়া, যেমন মার্কেটে পাওয়া যায়, যার নাম হচ্ছে গ্লিমিপ্রাইড বা গ্লাইক্লেজাইড বা গ্লাইবেনক্লেমাইড। তো এগুলো হচ্ছে সালফোনিলুরিয়া গ্রুপ অফ ড্রাগস, যেগুলো হচ্ছে স্ট্রং ডায়াবেটিক ড্রাগ, যেটার টেন্ডেন্সি আছে ব্লাড সুগার কমানোর। তো তার জন্য এই গ্রুপ অফ ড্রাগ যদি আপনি নিচ্ছেন, সাপোজ আপনি গ্লিমিপ্রাইড নিচ্ছেন বা গ্লাইক্লেজাইড নিচ্ছেন, অ্যান্ড আপনি যদি ফাস্টিং করার ইচ্ছে আছে, তাহলে কিন্তু এই ডোজগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আদারওয়াইজ আপনার ব্লাড সুগার ট্রিমেন্ডাসলি লো ফল করতে পারে। তো এগুলো হচ্ছে সালফোনিলুরিয়া গ্রুপ অফ ড্রাগ, যাদের ব্লাড সুগার ডিক্রিজ করার টেন্ডেন্সি আছে, মডারেট টেন্ডেন্সি আছে, ব্লাড সুগার ডিক্রিজ করতে পারে। থার্ড গ্রুপ অফ ড্রাগ, যেটা ওরাল ট্যাবলেট হিসেবে আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে গ্লিফ্লোজিন ড্রাগ, যেমন ডাপাগ্লিফ্লোজিন বা এমফাগ্লিফ্লোজিন বা ক্যানাগ্লিফ্লোজিন, যেটা মার্কেটে পাওয়া যায়। অনেকেই আমরা সেই ওষুধগুলো নিচ্ছি, ডায়াবেটিক্সরাও নিচ্ছে, ইভেন যাদের ডায়াবেটিসও না ওদেরও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই গ্লিফ্লোজিন ড্রাগ দিয়ে থাকি, কারণ এই গ্লিফ্লোজিন ড্রাগটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো কাজ করে। তার জন্য অনেক পেশেন্ট আছে আমাদের কাছে যাদের ডায়াবেটিস নেই কিন্তু ওদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টটা দুর্বল আছে, ওদের কিন্তু আমরা ডায়াবেটিস না থাকা সত্ত্বেও ওদেরকে এই গ্লিফ্লোজিন ড্রাগ দিই, কারণ এই গ্লিফ্লোজিন ড্রাগ হার্টের জন্য খুব ভালো। তো ডায়াবেটিক থাক বা না থাক, অনেকেই এই গ্রুপ অফ ড্রাগ ব্যবহার করছেন। তো এই গ্রুপ অফ ড্রাগ, যে গ্লিফ্লোজিন ড্রাগ, এগুলো সাধারণত লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসিমিয়া করে না, কিন্তু এটা একটা ইউনিক কমপ্লিকেশন থাকে, সেটা হচ্ছে এই গ্রুপ অফ ড্রাগ আপনার বেসিক্যালি করতে পারে একটা ডিহাইড্রেশন করতে পারে। তো এই গ্রুপ অফ ড্রাগ যদি আপনি ব্যবহার করছেন, গ্লিফ্লোজিন যদি আপনি ব্যবহার করছেন, আপনাকে অ্যাডিকুয়েট জল নিতে হবে নন ফাস্টিং স্টেটে। আর যখন আপনার কোনো জিআই প্রবলেম দেখা দেবে, যদি আপনার কোনো ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে, আপনার যদি শরীর ভালো লাগছে না, তাহলে এই গ্রুপ অফ ড্রাগ আপনি টেম্পোরারিলি উইথহেল্ড করবেন ডক্টরের পরামর্শে, আদারওয়াইজ কিছু কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো আদারওয়াইজ এই গ্লিফ্লোজিন গ্রুপ অফ ড্রাগস সেফ ড্রাগস, ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। সাপোজ আপনি ডাপাগ্লিফ্লোজিন 10 নিচ্ছেন, আপনি সেই 10 mg আপনি নিতে পারেন, আপনি ইফতারিতে সেটা নিতে পারেন, ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। শুধু এটা মনে রাখতে হবে ডিহাইড্রেশন যেন না হয়, অ্যাডিকুয়েট জল আপনাকে নিতে হবে। যেটা আমরা অলরেডি গ্লিমিপ্রাইড বা সালফোনিলুরিয়া ওষুধের ব্যাপারে ডিসকাস করলাম, এগুলোর টেন্ডেন্সি আছে ব্লাড সুগার ডিক্রিজ করার। তো তার জন্য এই গ্রুপ অফ ড্রাগ যদি আপনি নিচ্ছেন, তাহলে আপনার এই ডোজগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে আপনি সেটা অ্যাডজাস্ট করবেন? সাপোজ আপনি দিনে একবার নিচ্ছেন, সাপোজ আপনি গ্লিমিপ্রাইড নিচ্ছেন, গ্লিমিপ্রাইড দিনে একবার নিচ্ছেন, 1 mg নিচ্ছেন, তো তাহলে আপনি সেম ডোজে আপনি ইফতারিতে নিতে পারেন। আপনি যে 1 mg নিচ্ছিলেন রমজানের আগে বা একাদশীর আগে, সেই 1 mg আপনি ইফতারিতে নিতে পারেন। কিন্তু সাপোজ আপনি দিনে দুবার নিচ্ছিলেন, আপনি 1 mg নিচ্ছিলেন সকালে, 1 mg নিচ্ছিলেন বিকেলবেলা, তখন আপনি কি করবেন? তো আপনি যদি দিনে দুবার নিচ্ছেন এই মেডিসিন, সাপোজ গ্লিমিপ্রাইড বা গ্লাইক্লেজাইড,
তাহলে আপনি কি করবেন, যে বিকেলবেলার যেটা বিকেলবেলার ডোজটা আপনি অলমোস্ট সেমই রাখবেন। 1 mg নিচ্ছিলেন, বিকেলেও ইফতারিতে আপনি 1 mg নিন। কিন্তু সকালে যেটা আপনি নিচ্ছিলেন 1 mg, সেটা 30-50% রিডিউস করে দিন। তার মানে সকালে যদি আপনি 1 mg নিচ্ছিলেন, তাহলে আপনি সেহরিতে 1 mg-র পরিবর্তে 0.5 mg নিন। তো বিকেলবেলার ডোজটা সেম রাখুন অলমোস্ট, বা সকালবেলার ডোজটা আপনি 30-50% ডিক্রিজ করে দিন। এটা হচ্ছে নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড, আপনি যদি গ্লিবেনক্লেমাইড গ্রুপের ড্রাগ নিচ্ছেন, অনেক ক্ষেত্রে ব্র্যান্ড নেম আছে, যেমন ডেওনিল বলে একটা ব্র্যান্ড নেম আছে, যেটা অনেক পুরনো, অনেক দিন থেকে চলে আসছে। তো এই গ্লিবেনক্লেমাইড যদি আপনি ড্রাগ নিচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি লং অ্যাক্টিং। তো সেটার পরিবর্তে আপনি সুইচ করতে পারেন গ্লিমিপ্রাইড বা গ্লিক্লেজাইডে, যেটা সেফার অপশন। এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি এই গ্রুপের ড্রাগ আপনি নিচ্ছেন। নেক্সট গ্রুপ অফ ড্রাগস যেটা আপনি ডায়াবেটিক্স দ্বারা অনেক ক্ষেত্রে নিচ্ছে, সেটা হচ্ছে ট্যাবলেট না, সেটা হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিন হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল আছে ব্লাড সুগার ফল করার। যদি কারো সবথেকে বেশি পটেনশিয়াল আছে ব্লাড সুগার ফল করার টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে ইনসুলিনের। ট্যাবলেটে যতটুকু গ্লিমিপ্রাইড বা গ্লিক্লেজাইড বা গ্লিবেনক্লেমাইডের যত ব্লাড সুগার ফল করার টেন্ডেন্সি থাকে, ইনসুলিনের কিন্তু আরও অনেক বেশি থাকে। তো তার জন্য ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করাটা সবথেকে ইম্পর্টেন্ট। তো ইনসুলিনের ডোজ আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন, সেটা ডিপেন্ড করছে আপনি কোন ইনসুলিন ব্যবহার করছেন। কারণ বিভিন্ন পেশেন্ট বিভিন্ন ইনসুলিন ব্যবহার করছে। কেউ ব্যবহার করছে দিনে একবার ইনসুলিন, যেটা লং অ্যাক্টিং ইনসুলিন, যেটা বাজারে পাওয়া যায় ইনসুলিন গ্লারজাইন হিসেবে বা ইনসুলিন ডেটিমির হিসেবে বা এনপিএইচ হিসেবে, সেটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন। তো সেটা সাধারণত দিনে একবারই দেওয়া হয়, বেড টাইমে দেওয়া হয়। তো আপনি যদি লং অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করছেন, দিনে একবার যদি সেটা ব্যবহার করছেন, তাহলে সেটা আপনার ডোজটা আপনি অ্যারাউন্ড 30% ডিক্রিজ করতে পারেন। আর সেটা আপনি ইফতারিতে নিতে পারেন। সাপোজ আপনি 20 ইউনিটস নিচ্ছেন ইনসুলিন গ্লারজাইন। তো যেমন গ্লারজাইনের বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, যেমন ব্যাসুজিন বলে একটা ব্র্যান্ড নেম আছে, বা বিভিন্ন ব্র্যান্ড নেম আছে। সাপোজ আপনি ব্যাসুজিন নিচ্ছেন 20 ইউনিটস অ্যাট ব্যাড টাইম, তো সেটা আপনি 15-30% রিডিউস করুন, আর সেটা আপনি ইফতারিতে নিন। তো 20 ইউনিটসের পরিবর্তে আপনি অ্যারাউন্ড 15 ইউনিটস নিন, আপনি ইফতারিতে নিন। তো এরকম করলে 15-30% রিডিউস করলে আর ইফতারিতে নিলে, তাহলে আপনার ব্লাড সুগার ফ্লাকচুয়েশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো এটা হচ্ছে ওয়ান্স এ ডোজ লং অ্যাক্টিং যারা নিচ্ছেন। কিন্তু কোনো পেশেন্ট আছে যারা দিনে 2বার ইনসুলিন নিচ্ছেন, আর এটা প্রিমিক্সড ইনসুলিন নিচ্ছেন। প্রিমিক্সড ইনসুলিন বলতে কি বোঝাচ্ছি, একটা ইনসুলিনের মধ্যে একটা লং অ্যাক্টিং ইনসুলিন থাকে, একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন থাকে। যেমন বাজারে যেটা পাওয়া যায় মিক্সটার্ড 30-70 বা নোভোমিক্স 30-70 বা 50-50। তো অনেকেই আছেন মিক্সটার 30-70 নিচ্ছেন বা নোভোমিক্স নিচ্ছেন। তো ওরা সাধারণত দিনে 2বার ডোজ নিচ্ছেন, একটা সকালবেলা নিচ্ছেন, একটা বিকেলবেলা নিচ্ছেন। আর ইউজুয়ালি এই ডোজটা সকালবেলা একটু বেশি থাকে, বিকেলবেলা একটু কম থাকে। ইউজুয়ালি এটা 60-40 বা 30-70 এই রেশিওতে থাকে। সাপোজ কেউ টোটাল 20 ইউনিটস নিচ্ছে পুরো দিনে, তার মধ্যে সকালে হয়তো বা 12 ইউনিটস নিচ্ছেন, বিকেলে হয়তো বা 8 ইউনিটস নিচ্ছেন। কারণ সকালে ডোজটা একটু বেশি থাকে, বিকেলের ডোজটা একটু কম থাকে। তো সকালে নিচ্ছেন 12 ইউনিটস, বিকেলে নিচ্ছেন 8 ইউনিটস। তো আপনি যখন ফাস্টিং করছেন, তখন এই ডোজটা আপনাকে অ্যাকচুয়ালি সোয়াপ করে দিতে হবে। সোয়াপ বলতে সকালের ডোজটা আপনি বিকেলে নিয়ে আসুন, আর বিকেলের ডোজটা আপনি সকালে নিয়ে আসুন। এইভাবে আপনাকে করতে হবে। তো সকালের ডোজটা যেটা আপনি বিকেলে নিয়ে আসছেন, মানে সকালে যেটা আপনি 12 ইউনিটস নিচ্ছেন, সেটা আপনি বিকেলে নিয়ে আসুন। তো বিকেলে 12 ইউনিটসই নিন আপনি ইফতারির সঙ্গে। কিন্তু সকালে যেটা 8 ইউনিটস নিচ্ছিলেন, বিকেলে যেটা 8 ইউনিটস নিচ্ছেন, সেটা আপনি সকালে নিয়ে আসুন। তো সকালে আপনি 8 ইউনিটস নেবেন, কিন্তু সকালে 8 ইউনিটস না নিয়ে সেটা আপনি 20-30% আপনি ডিক্রিজ করতে পারেন। আপনি 8 ইউনিটসের পরিবর্তে আপনি হয়তোবা এটা 4 ইউনিটস করে নিয়ে আসতে পারেন। তো যারা প্রিমিক্সড ইনসুলিন নিচ্ছেন, তারা ডোজটা সব করে নেবেন। সকালের ডোজটা বিকেলে করে দেবেন, বিকেলের ডোজটা সকালে করে দেবেন। আর বিকেলের ডোজটা মোটামুটি সেম মেনটেন করবেন, কিন্তু সকালের ডোজটা আপনাকে 30-50% আপনি ডিক্রিজ করতে পারেন। ওরকম করলে আপনার ব্লাড সুগার ফ্লাকচুয়েশনের রিস্কটা অনেকটা কমে যাবে। অনেক পেশেন্ট আবার আছেন যারা মাল্টিপল ইনসুলিন নিচ্ছেন। যেমন একটা ইনসুলিন নিচ্ছেন লং অ্যাক্টিং, যেটা বেড টাইমে নিচ্ছেন, আর 3টে ইনসুলিন নিচ্ছেন যেটা শর্ট অ্যাক্টিং। একটা নিচ্ছেন ব্রেকফাস্টের আগে, একটা নিচ্ছেন লাঞ্চের আগে, একটা নিচ্ছেন ডিনারের আগে। তো ওরা যদি ফাস্ট করছেন, লং ফাস্ট করছেন, রমজানের ফাস্ট করছেন বা একাদশীর ফাস্ট করছেন, তাহলে ওরা কীভাবে সেটা চেঞ্জ করবেন ডোজগুলো।
বেসাল ইনসুলিন, লং অ্যাক্টিং যেটা ইনসুলিন নিচ্ছেন আপনি বেড টাইমে, সেটা আপনি অ্যারাউন্ড 20-30% ডিক্রিজ করতে পারেন। সাপোজ আপনি 20 ইউনিটস আপনি নিচ্ছিলেন বেড টাইম ইনসুলিন বাসোজিন বা গ্লারজাইন ইনসুলিন, তো আপনি 20 ইউনিটসের পরিবর্তে আপনি সেটা 15 ইউনিটস নিতে পারেন ইফতারির সঙ্গে। তো 15 ইউনিটস আপনি নিন। আর তেমনই বোলাস ইউনিটের ডোজও আপনাকে চেঞ্জ করুন। শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা আপনি দিনে 3 বার নিচ্ছিলেন, সেটার ডোজটা আপনাকে চেঞ্জ করতে হবে। যেহেতু দুপুরবেলা আপনি কোনো খাবার খাচ্ছেন না, তো দুপুরবেলার ডোজটা আপনি টোটালি স্টপ করে দিন, ওমিট করে দিন। তেমনই রাত্রিবেলা যেটা আপনি ডোজটা নিচ্ছিলেন সেটা আপনি অলমোস্ট সেম রাখতে পারেন, আপনি ইফতারির সেম ডোজ রাখতে পারেন, কিন্তু সকালে যেটা আপনি ডোজ নিচ্ছিলেন বোলাস ইনসুলিন, সেটা আপনি ডিক্রিজ করতে পারেন, অ্যারাউন্ড 30-50% আপনি ডিক্রিজ করতে পারেন। তো সকালে যদি আপনি 8 ইউনিটস নিচ্ছিলেন, তো সকালে 8 ইউনিটসের পরিবর্তে আপনি 4 ইউনিটস নিতে পারেন। দুপুরবেলার আফটারনুন ডোজটা 8 ইউনিটস নিলে 8 ইউনিটস টোটালি বন্ধ করে দিন। আর বিকেলে যদি 8 ইউনিটস নিচ্ছিলেন তাহলে মোটামুটি 8 ইউনিটসে রাখতে পারেন। আর যেটা আপনি লং অ্যাক্টিং রাত্রিবেলা নিচ্ছিলেন এর বেড টাইম, সেটা আপনি 30% রিডিউস করতে পারেন, আপনি 20 ইউনিটসের পরিবর্তে অ্যারাউন্ড 15 ইউনিট সেটা নিতে পারেন। তো এইভাবে যদি আপনি ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করছেন, তাহলে সেটা আপনার কমপ্লিকেশন ইউজুয়ালি করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর কারো কারো আছে যাদের মাল্টিপল ইনসুলিন নিতে হচ্ছে, যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, যাদের বিভিন্ন কমপ্লিকেশন আছে, যেমন ডায়াবেটিস কিডনির সমস্যা আছে, আবার হার্টের সমস্যা আছে বা চোখের সমস্যা আছে, ওদের সাধারণত ফাস্টিং অ্যাভয়েড করলেই বেটার। আর যদি ওরা একান্তই ফাস্টিং করতে চান, তাহলে সেটা বেসিক্যালি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর গাইডেন্সে ওদের করা উচিত। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর একটা থাকে, সেটা হাতে রাখা হয়, সেটা 14 ডেজ আপনার থাকে, তো সেটাতে ফ্রিকোয়েন্টলি আপনি ব্লাড সুগার আপনার দেখতে পারবেন। তো এই যে প্রিন্সিপালগুলো আমি বললাম, সেটা বেসিক্যালি গ্রস প্রিন্সিপাল, এটা ইন্ডিভিজুয়ালিস্টিক না। আপনার যদি ইন্ডিভিজুয়াল ডোজ যদি টাইট্রেশন করতে হয় বা চেঞ্জ করতে হয়, তাহলে আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডোজটা আরও ফাইন টিউন করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু রং পারসেপশনস পেশেন্টসদের থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে আমি ওষুধ নিচ্ছি, ট্যাবলেট নিচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, আমি ডোজটা আমি সেম রাখবো। এটা অ্যাকচুয়ালি রং পারসেপশন বা ভুল ধারণা। কারণ আপনি যদি ডোজ চেঞ্জ না করছেন আর আপনি যদি ফাস্টিং করছেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফল করতে পারে বা ডেঞ্জারাসলি রেজ করতে পারে। কারণ কখনো কখনো কেউ মেডিসিন আর্লি মর্নিং নিচ্ছে কিন্তু সুগারে ভালোভাবে খাচ্ছে না বা কম পরিমাণে খাচ্ছে, তখন গিয়ে ওদের লেট আফটারনুন ব্লাড সুগার ট্রেমেন্ডাসলি ফল করতে পারে। আর কখনো কখনো উল্টোটাও হয়, কেউ হচ্ছে ইফতারিতে ওভার ইটিং করে নিচ্ছে যেন ব্লাড সুগার যেন না কমে, সেই ভাবনায়। তো ওভার ইটিং করলে ব্লাড সুগার প্রচুর বেড়ে যাবে, আর ব্লাড সুগার যেহেতু বাড়বে, সেই ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখার জন্য ওদের ইনসুলিন বা ট্যাবলেটও বেশি পরিমাণে নিতে হচ্ছে। সেটাতে কি হয়, আলটিমেটলি 3-4 ঘন্টা পর লেট নাইটে বা আর্লি মর্নিংয়ে ব্লাড সুগার ট্রিমেন্ডাসলি ফল করতে পারে। তো এই যে ব্লাড সুগার রেইজ অ্যান্ড ফলের যেটা সাইকেল, সেটা চলতে থাকবে, আর সেটা থেকে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। তো তার জন্য আপনার মিলস যেগুলো আছে সেগুলো স্কিপ করবেন না, স্কিপ করা আপনার বারণ। অ্যান্ড খাবার দাবার আপনি মডারেশনে করুন, আপনি আন্ডার ইটিং কমও খাবেন না, আবার খুব বেশি করেও খাবেন না। আপনি যদি মডারেশনে রাখছেন, টাইমলি যদি খাচ্ছেন, ডোজ যদি অ্যাডজাস্ট করছেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশন হবে না, অ্যাকিউট কমপ্লিকেশন হবে না, আপনি সেফলি ফাস্ট করতে পারেন। তেমনই অনেকেই ভাবে, মিসকনসেপশন থাকে, যদি আমি ব্লাড সুগার টেস্ট করছি, নিজে থেকে যদি টেস্ট করছি, সেটা আমাদের ফাস্টিং ভেঙে দেবে। আসলে সেটা কিন্তু না। আপনি ব্লাড সুগার টেস্ট করলে এটা না যে আপনার ফাস্টিং ভেঙে যাবে। তো ব্লাড সুগার টেস্ট করাটা ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি টেস্ট করাটা ইম্পর্টেন্ট, যদি আপনি সেফলি যদি আপনাকে ফাস্টিং করতে হয়। তো তার জন্য আপনার পার্সোনালাইজ প্ল্যান থাকাটা দরকার। আপনি যখনই ফাস্টিং করছেন, স্পেশালি যদি আপনি ইনসুলিন নিচ্ছেন বা আপনি স্ট্রং ডায়াবেটিস মেডিসিন নিচ্ছেন, তাহলে আপনাকে ফাস্টিংয়ের আগেই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে, আপনার অ্যাভারেজ সুগার দেখতে হবে, আপনার ফাস্টিং পিপি ব্লাড সুগার দেখতে হবে, আপনার কিডনি ফাংশন দেখতে হবে ঠিক আছে কিনা। আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি প্রপার মিল প্ল্যানিং করুন, যে কী খাবেন কী খাবেন না, কী কী অ্যাভয়েড করতে হবে আপনাকে, কখন আপনি ব্লাড সুগার দেখবেন, কত ফ্রিকোয়েন্টলি দেখবেন, কখন দেখবেন, এবং আপনি আপনার যে মেডিসিন কীভাবে অ্যাডজাস্ট করবেন।
আপনি ইনসুলিন কীভাবে অ্যাডজাস্ট করবেন, আপনি আপনার মেডিসিন, ওরাল মেডিসিন কীভাবে অ্যাডজাস্ট করবেন। কারণ এগুলো যদি আপনি মেনটেন করছেন, বা আপনার যদি হাইড্রেশন, জল নেওয়া যদি আপনি মেনটেন করছেন, অ্যান্ড প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এডুকেশনে আপনি কিন্তু সেফলি আপনি ফাস্ট করতে পারেন, যেটা আমাদের পেশেন্ট অনেকেই করে দেখিয়েছে। ইনফ্যাক্ট আমার একজন পেশেন্ট ছিলেন যিনি লাস্ট 10 বছর থেকে ওনাকে দেখছি, উনি প্রতি রমজানে উনি ফাস্ট করছেন। উনি স্ট্রং ডায়াবেটিক, ওনার অনেক বছর থেকে সুগার আছে, উনি ইনসুলিন নিচ্ছেন, উনি ডায়াবেটিক মেডিকেশন নিচ্ছেন, গ্লিমিপ্রাইড নিচ্ছেন, যেটা স্ট্রং ডায়াবেটিক মেডিকেশন। কিন্তু প্রতি বছরই ওনার আনপ্ল্যান্ড ফাস্টিং শিডিউলের জন্য অনেক ক্ষেত্রে ওনার ব্লাড সুগার এত ডেঞ্জারাসলি ফল হতো, ওনাকে অনেক ক্ষেত্রে হসপিটালে যেতে হতো। তো তার জন্য লাস্ট ইয়ার উনি যখন রমজানের আগে আমার কাছে এলেন, উনি বললেন যে আমি প্রপারলি ফাস্টিং করতে চাই, যেন আমার এই ব্লাড সুগার ফ্লাকচুয়েশন না থাকে, আমাকে আমার ফ্যামিলি মেম্বারকে যেন প্রবলেমে না পড়তে হয়। তো তার জন্য ওনাকে আমরা প্রপার গাইডেন্স দিলাম, আমাদের যে মিল প্ল্যানিং, কীভাবে ওনাকে খেতে হবে, কীভাবে কী জিনিস অ্যাভয়েড করতে হবে, কতটুকু খেতে হবে, প্লাস ডায়াবেটিক মেডিকেশন কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। উনি যেটা ওনার গ্লিমিপ্রাইড ওষুধ নিচ্ছিলেন, সেটা 1 mg নিচ্ছিলেন সকালবেলা, তো সেটা সকালের পরিবর্তে আমরা বিকেলে শিফট করে দিলাম, আমরা ওনার ইফতারিতে সেটা শিফট করে দিলাম। উনি যেটা ইনসুলিন নিচ্ছিলেন, দিনে 2 বার ইনসুলিন নিচ্ছিলেন, সকালে 12 ইউনিটস, বিকেলে 8 ইউনিটস, সেটা আমরা সোয়াপ করে দিলাম। সকালের ডোজটা বিকেলে, বিকেলের ডোজটা সকালে, আর সকালের ডোজটা অ্যারাউন্ড 30 to 50% ডিক্রিজ করা হলো। তার সঙ্গে ওনাকে বলা হলো যে ফ্রিকোয়েন্টলি আপনাকে ব্লাড সুগার দেখতে হবে, কখন কখন দেখতে হবে সেটা ওনাকে বলা হলো। আর যদি ব্লাড সুগার লেস দেন 70 থাকে বা মোর দেন 300 থাকে, আপনাকে ফাস্টিং ব্রেক করতে হবে, মেডিকেল কনসালটেশন নিতে হবে। এগুলি করার পর ওনার লাস্ট ইয়ারে ওনার আনকমপ্লিকেটেড ওয়েতে উনি ফাস্টিং করতে পারলেন, ওনার কোনো সমস্যা হলো না। ইনফ্যাক্ট ওনার HbA1c ইনফ্যাক্ট ইমপ্রুভ হলো। তো এটা বেসিক্যালি ম্যাজিক না, এটা বেসিক্যালি ওনার প্রপার প্ল্যানিং অ্যান্ড এডুকেশনের মধ্যেই সেটা হি কুড অ্যাচিভ দ্যাট। তো তার জন্য আপনি যদি ডায়াবেটিক হন, আপনার যদি মেডিসিন চলছে, স্পেশালি যদি আপনি ইনসুলিন আছেন বা স্ট্রং অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন যেমন গ্লিমিপ্রাইডে যদি আপনি আছেন, আপনি যদি ফাস্টিং করতে ইচ্ছুক হচ্ছেন, যদি আপনার, তাহলে আপনাকে কিন্তু ডায়াবেটিসের আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে, আপনার ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, আপনার ওরাল যেটা মেডিসিন চলছে সেটা অ্যাডজাস্ট করতে হবে, আপনার ইনসুলিন যেটা চলছে সেটা অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডজাস্ট আপনি করবেন আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে, ফ্রিকোয়েন্টলি আপনার ব্লাড সুগার মনিটর করতে হবে। আর ব্লাড সুগার যদি এক্সেসিভলি ফল হয় বা যদি বেড়ে যায়, আপনার ফাস্টিং আপনাকে ভাঙতে হবে। এগুলো করলে আপনি আনকমপ্লিকেটেড অ্যান্ড সেফলি আপনি ফাস্টিং করতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করুন, যাদের ডায়াবেটিস আছে, যারা ফাস্টিং করতে চায়, তিনি হিন্দুও হতে পারেন বা মুসলিম হতে পারেন, কিন্তু আনকমপ্লিকেটেড ওয়েতে কীভাবে ফাস্টিং করা যায় সেটা অ্যাকচুয়ালি you need to know and you need to have proper education and proper planning. এগুলো করলে আপনি সেফলি ফাস্ট করতে পারেন। আপনি যদি কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফলো করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ব্লাড সুগার মনিটর করবেন, কত ফ্রিকোয়েন্টলি করবেন বা কখন করবেন।